আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের আজ প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ সময় রাত 8টার সময় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের এন্টিগাতে। বাংলাদেশের এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সাথে দুইবার টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, 2018 এবং 2022। দুইবারই বাংলাদেশ আগে ব্যাট করে 2018-তে 43 রানে অল আউট হয়েছে, 2022-এ 103 রানে অল আউট হয়েছে। এবার এই যে বাংলাদেশ আজকের ম্যাচে নামতে যাচ্ছে, এখন বাংলাদেশের একাদশটা কিরকম হবে? তো সেক্ষেত্রে যেহেতু 43 এবং 103 রানে বাংলাদেশ অল আউট হয়ে গেছে, তাই বাংলাদেশের ব্যাটিং দিক দিকে কিন্তু বাংলাদেশের মনোযোগ দিতে হবে, ব্যাটিংয়ের ডেপথ বাড়াতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের উচিত হবে যে 7জন ব্যাটসম্যানের পাশাপাশি একজন অলরাউন্ডার মিলিয়ে যাতে 8জন ব্যাটসম্যান দলের মধ্যে একাদশে রাখে। কিন্তু সাকিব আল হাসান না থাকাতে বাংলাদেশ সেই লাক্সারিটা পাচ্ছে না। তাই সাকিব আল হাসান থাকলে তো সে মিডল অর্ডারে থাকলে 8 নম্বর মেহেদী হাসান মিরাজ খেললে আমরা 8জন ব্যাটসম্যানের মধ্যে আমরা 2জন অলরাউন্ডার সাকিব আর মিরাজকে পেয়ে যেতাম, পাশাপাশি 8টা জেনুইন ব্যাটসম্যান পেতাম। এখন সাকিব আল হাসান না থাকাতে কিন্তু মিরাজকে এখন 7 নম্বর ব্যাট করতে হচ্ছে, কারণ নিচে আমাদের 8 থেকে 11 4জন বলার প্রয়োজন হবে। তারপর আরেকটি বিষয় হচ্ছে যে এই এন্টিগার মাঠের মধ্যে স্পিনাররা খুব বেশি একটা সুবিধা পায় না, মূলত পেস বোলাররাই মূলত দাপট দেখিয়ে বেড়ায়, যেটার প্রমাণ হয়েছে কিমার রোজ অনেকগুলো উইকেট শিকার করেছে এই মাঠের মধ্যে। এছাড়া বাংলাদেশ দলের মধ্যে কিন্তু এখন ভালো পেসার আছে, বাংলাদেশের পেস শক্তিটা অনেক মানে একটি সবল একটা পেস শক্তি। সেই হিসাবে বাংলাদেশ অবশ্যই চাইবে যে বাংলাদেশ যাতে যত বেশি সংখ্যক পেসার খেলাতে পারে। এখন বাংলাদেশের এই 15 সদস্যের যেই টেস্ট স্কোয়াড, সেখানে 4জন পেসার আছে, তাসকিন, হাসান, নাহিদ এবং শরীফুল। এর মধ্যে বাংলাদেশ কমপক্ষে 3জন পেসারকে তো খেলাবে, পাশাপাশি বাংলাদেশ 4জন পেসারকেও খেলাতে পারে একাদশে। তবে 4জন পেসারকে খেলালে তাইজুল ইসলামকে বাদ দিয়ে একাদশ সাজাতে হবে। সেক্ষেত্রে মিরাজকে 1 থেকে 7-এর মধ্যে তো সাথে আছে, মাত্র একজন স্পিনারকে নিয়ে খেলতে হবে। এখন এই একাদশটা যেটা হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার, একাদশে টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার পর্যন্ত বাংলাদেশের একাদশটা কীরকম হতে পারে সেটি এখন ধরে ধরে বলবো। প্রথমে যদি আমরা আমাদের এই স্কোয়াডটা দেখে নিই, 15 সদস্য স্কোয়াডের মধ্যে 3জন ওপেনার ব্যাটসম্যান আছে, সাদমান, জাকির এবং জয়। 5জন মিডল অর্ডার ব্যাটসম্যান আছে, তারা হচ্ছে মমিনুল হক, লিটন দাস, সাদাত হোসেন দীপু, মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী। একজন অলরাউন্ডার আছে মেহেদী হাসান মিরাজ, আর বাকি 2জন স্পিনার আছে তাইজুল ইসলাম এবং হাসান মুরাদ, এবং 4জন পেসার আছে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। এর মধ্যে 3জন ওপেনার ব্যাটসম্যান জাকির, সাদমান এবং জয়ের মধ্যে 2জনই ওপেন করবে। এর মধ্যে 3জনেরই বর্তমান ফর্ম একজনেরও ভালো নয়। এর মধ্যে যদি আমরা গত টেস্ট অর্থাৎ সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের হিসাব করি, সেই টেস্ট সিরিজ স্কোয়াডে কিন্তু মাহমুদুল হাসান জয় 2টি ম্যাচে ওপেন করেছে। 2টি ম্যাচের মধ্যে প্রথম টেস্টের মধ্যে 30 এবং 40 রান ইনিংস খেলেছে, দ্বিতীয় টেস্টে 10 এবং 11 রান ইনিংস খেলেছে। বাকিদের তুলনায় তুলনামূলক ভালো, যদিও এটা টেস্টের জন্য আসলে ভালো কোনো পারফরমেন্স না, কারণ 4 ইনিংসে একটা 50ও নেই মাহমুদুল হাসান জয়ের। তবে অন্যদিকে আমরা যদি দেখি সাদমান ইসলাম সাউথ আফ্রিকার বিপক্ষে 2 টেস্টে 4 ইনিংসে ব্যাট করে মাত্র 7 রান করেছে, তাই সাদমানের উপরে বাজি ধরতে পারবেন না। আরেকজন ওপেনার জাকির হাসান গত এই সাউথ আফ্রিকা সিরিজের আগে কিন্তু টানা অনেকগুলো ম্যাচ খেলেছে, কিন্তু গত সাউথ আফ্রিকা সিরিজে দ্বিতীয় টেস্টে শান্ত ইঞ্জুরি হয়ে যাওয়াতে সে 3 নম্বরে খেলেছিল এবং সেখানে সে পারফরমেন্স করতে পারেনি। এখন 3জনের মধ্যে মাহমুদুল হাসান জয় তো কনফার্ম ওপেন করবে, কারণ লাস্ট এই যে সাউথ আফ্রিকা টেস্টে কিন্তু 30, 40, 10, 11 রানের ইনিংস আছে, বাকিদের তুলনায় তুলনামূলক ভালো। তো মাহমুদুল হাসান জয় একটা কনফার্ম। এখন তার সাথে ওপেন করবে কে, জাকির হাসান নাকি সাদমান ইসলামের কথা বললাম, সে 4 ইনিংসে মাত্র 7 রান করেছে। অন্যদিকে যদি আমরা জাকির হাসানের দিকে যাই, জাকির হাসান কিন্তু এই যে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার একটি প্র্যাকটিস ম্যাচ হয়েছে, সেখানে কিন্তু ওপেন করেছে জয়ের সাথে। তার মানে বোঝা যাচ্ছে যে ওপেন করতে পারে মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। এখন 3 নম্বর পজিশনে আমাদের মমিনুল হক, আমাদের এর চেয়ে বেটার অপশন হতে পারে না, টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান 3 নম্বর মমিনুল হক নামবে। 4 নম্বর পজিশনে মূলত নাজমুল হোসেন শান্ত খেলে থাকে, শান্ত 3-এ খেললে 4-এ মমিনুল, শান্ত 4-এ খেললে মমিনুল 3-এ। এখন মমিনুল 3-এ খেলে 4 নম্বর পজিশনে কে খেলবে? শান্ত ইঞ্জুরি হয়ে যাওয়াতে কিন্তু 4 নম্বর পজিশনের জন্য সাদাত হোসেন দীপুকে বাংলাদেশ এনসিএল থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে এই টেস্ট সিরিজের জন্য। এর মধ্যে তার যদি আমরা কেরিয়ার বলি, সে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে 2023-এ নিউজিল্যান্ড এবং 2024-এ শ্রীলঙ্কার বিপক্ষে 4টি টেস্ট ম্যাচ খেলে 8 ইনিংসে মাত্র 118 রান করেছে, ব্যাস্ট হচ্ছে মাত্র 31। এরকম ক্রিকেটার ব্যাক করেছে দলে। তারপর এনসিএলও খুব একটা ভালো করেনি, 4 ম্যাচে 6 ইনিংসে চট্টগ্রামের হয়ে খেলে 156 রান করেছে, এভারেস্টও খুব ভালো না, 26 মাত্র। তারপর সাদাত হোসেন দীপুকে এই 4 নম্বর পজিশনে খেলানো হবে, কারণ প্র্যাকটিস ম্যাচও দীপু 4 নম্বর পজিশনে খেলেছে, 30 বলে 25 রান করেছে, তাই দীপু 4 নম্বর পজিশনে কনফার্ম। 5 নম্বর পজিশনে লিটন দাস খেলবে, লিটন দাস প্র্যাকটিস ম্যাচও 5 নম্বরে খেলেছে। আর যেহেতু আমাদের উপরে নাজমুল হোসেন শান্ত নেই, পাশাপাশি মুশফিকুর রহিম ইঞ্জুরি থাকার কারণে 5 নম্বর পজিশনটা সামলাবে মূলত লিটন দাস। তারপর 6 নম্বর পজিশনের জন্য অপশন আছে 2টা, একটা হচ্ছে জাকের আলী এবং মাহিদুল ইসলাম অঙ্কন। গত সিরিজে জাকের আলী প্রথম ম্যাচে অভিষেক হয় তার সাউথ আফ্রিকার বিপক্ষে, এর মধ্যে 2 ইনিংসের মধ্যে একটি 50 করে 54 রান করেছে। দ্বিতীয় টেস্টে সে ইঞ্জুরির কারণে খেলতে পারেনি, তার জায়গাতে অঙ্কন খেলেছে। অঙ্কন 2 ইনিংসে মিলে মাত্র 29 রান করেছে। এখন এই 2জন খেলেছিল প্র্যাকটিস ম্যাচে 6 এবং 7 নম্বরে, মিরাজ খেলেছিল
8 নম্বরে আমাদের যে মূল ম্যাচ আমার মনে হয় না যে তারা 8 জন ব্যাটসম্যান নিয়ে খেলবে, সেক্ষেত্রে 6 নম্বর পজিশনে জাকির আলী এবং মাহিদুল ইসলাম অঙ্ক দুজনের যে কোনো একজন খেলবে। সেক্ষেত্রে জাকির আলীকে প্রেফার করবে দল, কারণ জাকির আলী তার অভিষেক টেস্টে 50 করেছে সাউথ আফ্রিকার বিপক্ষে, এবং জাকির আলী যেহেতু অন্যান্য ফরম্যাটে জাতীয় দলের রেগুলার সদস্য, তাই জাকির আলীকে 6 নম্বর পজিশন দেওয়া হবে। এখন 7 নম্বর পজিশনে খেলবে মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার হিসেবে। এখন 8 নম্বর পজিশনে আমাদের কাছে অপশন আছে, যদি আমরা স্পিনার খেলায় একজন, তাহলে সেটা তাইজুল ইসলাম হতে যাচ্ছে। সর্বশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে যে সিরিজটা ছিল সেখানে 2 ম্যাচে 3 ইনিংস বল করে 13 উইকেট শিকার করেছে, 2বার ফাইভার পেয়েছে। এখন তাইজুল ইসলামই খেলবে 8 নম্বর পজিশনে, এটা শিওর। তারপর 9, 10, 11তে 3 জন পেসার খেলবে। যদি 4 জন পেসার খেলতো তাহলে তাইজুল ইসলামের জায়গাটা থাকতো না, 4 জন পেসার 8, 9, 10, 11তে খেলতো। এখন তাইজুল ইসলামকে দরকারি, কারণ শুধুমাত্র মিরাজ একজন স্পিনারের উপর ভরসা করা যাবে না। সেক্ষেত্রে 8-এ নামবে তাইজুল, 7-এ মিরাজ, আর 3টা পেস বোলারের মধ্যে হাসান মাহমুদ একাদশে কনফার্ম, সে থাকবে। আর তার সাথে তাসকিন আহমেদ সর্বশেষ সাউথ আফ্রিকার সিরিজের স্কোয়াডে সে ছিল না, তাসকিন আহমেদ ব্যাক করছে, এবং তাসকিন আহমেদ এই ওয়েস্ট ইন্ডিজের যেই কন্ডিশন সেখানে ভালো বল করবে, এবং এই মাঠটা যেহেতু পেস বান্ধব, সেক্ষেত্রে তাসকিন আহমেদের দলে থাকাটা খুবই জরুরি, যার কারণে 9 নম্বর পজিশনে তাসকিন আহমেদ কনফার্ম, 10-এ হাসান মাহমুদ খেলবে। এখন 11 নম্বর পজিশনে নাহিদ রানা নাকি শরীফুল ইসলাম, সেটি দেখার বিষয়। নাহিদ রানা কিন্তু দ্রুত গতিতে বল করে থাকে, এবং এই ধরনের পিচে কিন্তু নাহিদ রানার মতো পেসাররাই মূলত প্রভাব বিস্তার করতে পারে ভালো। আর তার বদলে যদি শরীফুল ইসলাম খেলানো হয়, যে একজন বাহাতি পেসার খেলানো হবে, শরীফুল ইসলাম কিন্তু সর্বশেষ যে স্কোয়াডটা ছিল সেই স্কোয়াডে কিন্তু শরীফুল ইসলামের নাম ছিল না। আমরা যদি এবছর দেখি, শরীফুল ইসলাম এবছর 2টি টেস্ট ম্যাচ খেলেছে, 2 টেস্ট ম্যাচে 3 ইনিংস বল করে 5টি উইকেট শিকার করেছে। আর অন্যদিকে নাহিদ রানা তার সর্বশেষ এবছর 5টি টেস্ট ম্যাচ খেলে 9 ইনিংসে 14টি উইকেট শিকার করেছে। ইকোনমিটা একটু হাই হলেও এই ধরনের পেস বান্ধব উইকেটে কিন্তু দ্রুতগতির পেসাররা ভালো বল করে, যে 150-50তে রেগুলার বল করতে পারে, বা 145 থেকে 150তে কিন্তু রেগুলার সে বল করতে পারবে। তাই আমি ব্যক্তিগতভাবে নাহিদ রানাকে চুজ করব শরীফুল ইসলামের জায়গায়, কারণ এখানে ভ্যারাইটির হিসাব করলে শরীফুল ইসলাম ব্যাটার, যেহেতু বাতি পেস বলটা করতে পারে, কিন্তু নাহিদ রানা ব্যাটার অপশন হবে, যেহেতু দ্রুতগতিতে বল করতে পারে, এবং নাহিদ রানা কনসিস্টেন্টলি সবগুলো ম্যাচ খেলছে। তাহলে একাদশটা হতে পারে এরকম: ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, 3-এ মমিনুল হক, 4-এ সাদাত হোসেন দীপু, 5-এ লিটন দাস উইকেট কিপার, 6 জাকির আলী, 7 মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, 8 তাইজুল ইসলাম, 9 তাসকিন আহমেদ, 10 হাসান মাহমুদ, এবং 11তে নাহিদ রানা। এখন এই একাদশ যেটা আছে বাংলাদেশের, একাদশের ক্রিকেটাররাই খেললেই কি বাংলাদেশ জয়লাভ করবে এরকমটা নয় বিষয়টা। বাংলাদেশ দেখা যাক শেষ পর্যন্ত কি করে। বাংলাদেশ কিন্তু সর্বশেষ যখন 2022-এ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল, সেখানে 2টি টেস্ট ম্যাচ খেলেছিল, 2টি টেস্ট ম্যাচে খুব বাজেভাবে বাংলাদেশ হেরেছিল, খুব সম্ভবত একটিতে 7 উইকেট, একটিতে 9 উইকেটে। তো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাঠে কিন্তু বাংলাদেশের অভিজ্ঞতা ভালো না, যেটা বললাম যে 2022-এর ওই সিরিজে কিন্তু এন্টিগাতে বাংলাদেশ 103 রানে অল আউট হয়েছে। সর্বশেষ 2018 থেকে এন্টিগার মাঠে বাংলাদেশ 43 রানে অল আউট হয়েছে টেস্টে, তাই একটা বাজে রেকর্ড আছে। তাই বাংলাদেশের যে ব্যাটসম্যান যারা আছে তাদেরকে খুবই মানে ধৈর্য সহকারে ব্যাটিং করতে হবে। আর আমাদের মূলত এখানে মাঠে টিকে থাকাটা খুবই দরকার। কমপক্ষে ফার্স্ট ইনিংসে বাংলাদেশ যাতে 200 রান করতে পারে। অনেকে বলতে পারে যে মাত্র 200, কারণ এখানে পেস বান্ধব উইকেট, ওয়েস্ট ইন্ডিজের পেসাররা পুরো পেস বান্ধব একটা টিম গঠন করবে। অলরেডি তারা একাদশ ঘোষণা করে দিয়েছে, সেখানে যেটা বোঝা যাচ্ছে যে তারা যেই একাদশ সাজিয়েছে সেখানে বাংলাদেশকে তারা চেপে ধরতে পারে তাদের বোলাররা। তো দেখা যাক শেষ পর্যন্ত কি করে বাংলাদেশ। আমি প্রেফার করবো যদি বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করে, যাতে কমপক্ষে যাতে প্রথম দিনটা বাংলাদেশ খেলতে পারে, এবং প্রথম দিন খেললে কিন্তু 200-250 রান ইজিলি হয়ে যায়। প্রথম দিন খেলতে পারলে বাংলাদেশ টেস্টে প্রথমত বাংলাদেশের টার্গেট থাকতে হবে যে আমরা কোনো রকমে আগে এই টেস্টটা ড্র করার দিকে নিয়ে যাব। যদিও এই এন্টিগার টেস্টের মধ্যে ড্র কোনো বলতে কোনো শব্দ নেই, এই ম্যাচের রেজাল্ট আসবে 3 দিন হোক 4 দিন হোক। তো দেখার বিষয় শেষ পর্যন্ত বাংলাদেশ কি করে। তো ভালো কিছুর প্রত্যাশা রেখে আশা করবো কমপক্ষে বাংলাদেশ জয়লাভ করতে পারুক আর না পারুক, যাতে টেস্ট ম্যাচটা ড্র করতে পারে। তো সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।